এবার সীমান্তের ওপার থেকে আসা উস্কানিতে উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। ধর্ষণের বিচারের দাবিতে শুরু হওয়া আন্দোলন মুহূর্তেই পরিণত হয়েছে সহিংসতায়। অবরোধ, সংঘর্ষ, আগুন আর গুলির ঘটনায় কেঁপে উঠেছে গোটা খাগড়াছড়ি। পাহাড়ের শান্ত জনপদ এখন পরিণত হয়েছে এক অঘোষিত রণক্ষেত্রে। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পরিস্থিতিকে ধাপে ধাপে জটিল করে তোলা হয়েছে তা সাধারণ কোনো বিক্ষোভের পর্যায়ে সীমাবদ্ধ নেই। এর পেছনে কাজ করছে এক গভীর এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের ছক, যে ষড়যন্ত্রের শেকড় ছড়িয়ে আছে সীমান্তের ওপার পর্যন্ত। খাগড়াছড়ির এই অস্থিরতার আড়ালে কি তবে লুকিয়ে আছে পাহাড়কে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র গঠনের ভয়ঙ্কর কোনো নীলনকশা? সেনাবাহিনীও কেন এই পরিস্থিতিকে দেখছে বড় ধরনের ষড়যন্ত্রের অংশ হিসেবে? ঘটনার শুরু 23 সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গি নালায় এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মতো একটি নৃশংস ঘটনা দিয়ে। যে কোনো সভ্য সমাজের মতোই এই জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুরু হয় অবরোধ, মানববন্ধন। আপাত দৃষ্টিতে এটি ছিল একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলন, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এই আন্দোলনের গতিপথ বদলাতে শুরু করে, যা সাধারণ মানুষের মনে তৈরি করে গভীর সংশয়। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি শয়নশীলকে ঘটনার পরপরই অর্থাৎ 24 সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয়। আইন তার নিজস্ব গতিতে চলতে শুরু করে। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল আসামি গ্রেপ্তারের পর পরিস্থিতি শান্ত হবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। আন্দোলন স্থিমিত হওয়ার বদলে তা যেন আরও বেশি আগ্রাসী রূপ ধারণ করলো। ধর্ষণের বিচারের দাবির সাথে যুক্ত হতে থাকলো কিছু সম্পর্কহীন ও উদ্দেশ্যমূলক দাবি, যা গোটা পরিস্থিতিকে এক জটিল দিকে ঠেলে দেয়। পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ তুলেছেন তা রীতিমতো ভয়ঙ্কর। তাদের ভাষ্যমতে ধর্ষণের বিচার চাওয়ার নামে হঠাৎ করে এখানে সেনা ক্যাম্প হটানোর দাবি, সেনাবাহিনী উচ্ছেদের দাবি তোলা হচ্ছে। এমনকি আদিবাসী পরিচয়ের মতো স্পর্শকাতর বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। তাদের অভিযোগের তীর সরাসরি পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠনগুলোর দিকে। তারা পরিষ্কারভাবে উল্লেখ করেন, এই সশস্ত্র সংগঠনগুলোই একটি বিচ্ছিন্ন ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পুরো পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার খেলায় মেতে উঠেছে। আর এই খেলার পেছনে যে একটি আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে তারও একটি ভয়ঙ্কর ইঙ্গিত পাওয়া যায় তাদের বক্তব্যে। তারা অভিযোগ করেন, ভারতের ত্রিপুরা রাজ্যের প্রধান প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তারা গ্রেটার ত্রিপুরা নামে একটি নতুন রাষ্ট্র গঠন করতে চায়, যার সীমানা হবে ফেনী নদী থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত। এই বক্তব্যকে যদি খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতির পাশে রেখে মেলানো যায় তবে পুরো জিনিসটা স্পষ্ট হয়ে ওঠে। ধর্ষণের বিচার এখানে একটি অজুহাত মাত্র। আসল উদ্দেশ্য হলো পাহাড়ে একটি স্থায়ী অস্থিতিশীলতা তৈরি করা, যা আদতে গ্রেটার ত্রিপুরা গঠনের ষড়যন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে। বিষয়টি যে শুধু স্থানীয়দের অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ নয় তার প্রমাণ মেলে সরকারি ভাষ্যেও। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় পরিষ্কারভাবে বলেছেন, এই প্রতিবাদ এবং আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। অর্থাৎ সরকার এবং প্রশাসনও মনে করছে আড়াল থেকে অন্য কেউ কলকাঠি নাড়ছে। বিশেষ করে গত 5 আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই পার্বত্য জেলাগুলোতে অস্থিরতা সৃষ্টির একটি ধারাবাহিক চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন ক্ষমতাচ্যুত হওয়া সরকারের কিছু অংশ এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে পারে, যারা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। দেশের সার্বভৌমত্বের প্রতীক পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে পারলে সেটি যে কোনো নতুন সরকারের জন্যই একটি বড় চ্যালেঞ্জ, আর সেই সুযোগটি নিতে চাইছে ষড়যন্ত্রকারীরা। পরিস্থিতি যখন ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR। সেনাবাহিনীর পর্যবেক্ষণ আরও গভীর এবং সুনির্দিষ্ট। তাদের বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েকদিনের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করে এটি স্পষ্ট যে UPDF এবং তার অঙ্গ সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে অন্তত সুপরিকল্পিতভাবে কাজ করছে। তাদের বিবৃতিতে উঠে আসে এক উদ্বেগজনক তথ্য। ISPR জানায়, UPDF এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশুদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ও প্ররোচিত করে তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করছে।
আইএসপিআর এর বিবৃতি অনুযায়ী অভিযুক্ত শয়নশীলকে সেনাবাহিনী ২৪ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু এরপর ইউপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপির নেতা উক্ষনু মারমা জুম্ম ছাত্র জনতা নামের একটি সংগঠনের ব্যানারে পরিকল্পিতভাবে বিক্ষোভ ও মানববন্ধন চালিয়ে যেতে থাকে। ২৫ সেপ্টেম্বর তাদের ডাকে অর্ধদিবস হরতালও পালিত হয়। একই সময়ে দেশে এবং দেশের বাইরে থাকা কিছু নির্দিষ্ট ব্লগার এবং পার্বত্য অঞ্চলের কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপপ্রচার চালাতে শুরু করে, যার উদ্দেশ্য ছিল পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো। ২৬ সেপ্টেম্বর উক্ষনু মারমার নেতৃত্বে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানিতে খাগড়াছড়ি জুড়ে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। অবরোধ চলাকালে ইউপিডিএফ এর কর্মীরা টহলরত সেনাদলের উপর অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এই হামলায় ৩ জন সেনা সদস্য আহত হন, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী চরম সংযমের পরিচয় দেয়। তারা শক্তি প্রয়োগ না করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, কিন্তু সন্ত্রাসীরা সেনাবাহিনীর এই সংযমকে দুর্বলতা ভেবে বসে। পরদিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ইউপিডিএফ কর্মীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা খাগড়াছড়ি পৌরসভা এলাকায় সাধারণ বাঙালি জনগোষ্ঠীর উপর গুলি চালায়, তাদের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে, এমনকি রোগীদের জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্সের উপরও তারা হামলা করতে দ্বিধা করেনি। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, যে কোনো মূল্যে একটি ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জেলা প্রশাসন খাগড়াছড়ি ও গুইমারা উপজেলা ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়। কিন্তু আইনের প্রতি ইউপিডিএফ এর কোনো শ্রদ্ধা ছিল না। ২৮ সেপ্টেম্বর সকালে তারা ১৪৪ ধারা ভঙ্গ করে গুইমারা উপজেলার রামসু বাজারে অবরোধ তৈরি করে এবং সেখানে থাকা বাঙালি জনগোষ্ঠীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায়। এবার তাদের লক্ষ্য ছিল সরাসরি সেনাবাহিনী। তারা সেনাবাহিনীর টহল দলের উপর দেশীয় অস্ত্র, ইট পাটকেল এবং গুলতি নিয়ে সম্মিলিতভাবে হামলা চালায়। এই হামলায় সেনাবাহিনীর ৩ জন কর্মকর্তা এবং ১০ জন সদস্য মারাত্মকভাবে আহত হন। একই সময়ে রামগড়ে বিজিবির গাড়িতেও ভাঙচুর করা হয় এবং কয়েকজন বিজিবি সদস্যকেও আহত করা হয়। ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়। রামসু বাজারের পাশের একটি উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা সেনা সদস্যদের লক্ষ্য করে প্রায় ১০০ থেকে ১৫০ রাউন্ড গুলি ছোড়ে। তাদের এলোপাতারি গুলিতে সেনা সদস্য সহ বেশ কয়েকজন সাধারণ পাহাড়ি ও বাঙালি এলাকাবাসী গুলিবিদ্ধ হন। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর টহল দল যখন পাল্টা অভিযান শুরু করে, তখন সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে তারা রামসু বাজারের বেশ কিছু ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। একটি শান্তিপূর্ণ বাজার মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। সেনাবাহিনী তাদের বিবৃতিতে আরও জানায়, ইউপিডিএফ শুধু স্থানীয়দের ব্যবহার করেই শান্ত হয়নি, তারা এই নাশকতার জন্য বাইরে থেকেও প্রশিক্ষিত সন্ত্রাসীদের পার্বত্য অঞ্চলে নিয়ে এসেছে। এর সপক্ষে অকাট্য প্রমাণও পাওয়া যায়। ২৮ সেপ্টেম্বর বিকেলে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ এর পরিবহন করা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এই ঘটনা প্রমাণ করে পুরো বিষয়টি ছিল পূর্ব পরিকল্পিত এবং তারা একটি বড় ধরনের সশস্ত্র সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আইএসপিআর অত্যন্ত স্পষ্টভাবে বলেছে, গত ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত খাগড়াছড়িতে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে যেভাবে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের বিষয়ে বিভিন্ন অকাট্য প্রমাণাদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত আছে বলেও জানানো হয়েছে। একটি দুর্বল বা অন্তর্বর্তীকালীন সময়ে দেশের অভ্যন্তরে এ ধরনের বিশৃঙ্খলা তৈরি করে বিদেশি শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এমন উদাহরণ ইতিহাসে বহু রয়েছে। গ্রেটার ত্রিপুরার যে তত্ত্ব উঠে এসেছে তা যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে একটি ধর্ষণের ঘটনাকে সামনে রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এক গভীর খেলা শুরু হয়েছে, যে খেলার মূল উদ্দেশ্য পাহাড়কে অশান্ত করে রক্ত ছড়িয়ে এই ভূখণ্ডকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার এক ভয়ঙ্কর নীল নকশা বাস্তবায়ন করা। বাংলাদেশ সেনাবাহিনী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাহাড়ের বুকে শান্তি ফিরিয়ে আনতে এবং দেশের মাটিকে নিরাপদ রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, মুখোশের আড়ালে থাকা সেই সব ষড়যন্ত্রকারী কারা, যারা নিজেদের স্বার্থে পাহাড়ের নিরীহ মানুষকে ব্যবহার করছে এবং সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে? তাদের শেকড় উপড়ে ফেলা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।